বউ, আমার বউ কোথায়? তুর্যের আকস্মিক তর্জন গর্জনে কম্পিত হলো সুবিশাল চৌধুরী বাড়ি। ছেলের প্রায় 7 বছর পরে দেশে ফেরার আনন্দে এতক্ষণ যে জলসা বসেছিল, মুহূর্তেই ভাটা পড়ল তাতে। তুর্য চেঁচিয়ে উঠল আবারও, অত্যন্ত ক্রোধের সাথে বলল, আমার বউ চলে গেছে মানে কি? কোথায় গেছে সে? তুর্যের হঠাৎ এই আচরণে বাকরুদ্ধ চৌধুরী পরিবার। যে বউকে মানে না আর না কখনো মানবে বলে দেশ ছেড়েছিল তুর্য, আজ এত বছর পরে দেশে ফিরে এসে ঘরে প্রবেশের পরবর্তী মুহূর্তেই বউয়ের খোঁজ করছে। উপস্থিত সবাই হতবাক হয়ে পড়ে রয়েছে, যেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তুর্যকে ঠিক কি উত্তর দিবে বুঝে উঠতে পারছিল না কেউই। তবে ছেলেটার এই তর্জন গর্জন খুব একটা প্রভাব ফেলল না তার মা তাহমিনা বেগমের ওপরে। তিনি এগিয়ে এলেন ছেলের পানে, কপাল কুঁচকে শুধালেন, কিসের বউ? কার বউ? তুর্য যেন অবাক না হয়ে পারল না। কার বউ মানে? তুর্য কপাল টান টান করে জবাব দিল, অবশ্যই আমার বউ। সেইটাই তো, তোমার বউটা এলো কোথা থেকে? তুর্য কপাল কুঁচকালো, থমথমে কণ্ঠে বলল, মা, মজা করো না তো, আমার বউকে বের করে আনো। তাহমিনা বেগম দাঁতে দাঁত চাপলেন, তীক্ষ্ণ কণ্ঠে বললেন, কোনো বউ নেই। মানে কি মা? আমার স্পষ্ট মনে আছে আমার আজ থেকে 7 বছর আগে বিয়ে হয়েছিল। সেই অনুপাতে আমার এখন ছোটোখাটো মুরগির বাচ্চার মতো একটা বউ থাকার কথা। সেই বউ কোথায় আমার? সে বিয়ে তুমি কখনো মানোনি, তাই তো কবুল বলার পর মুহূর্তে বউয়ের মুখ না দেখেই বিয়ের আসর ছেড়েছিলে, আর তারপর দেশ। তুর্যের মুখখানায় কিছুটা অস্থিরতা প্রকাশ পেল, তবে কণ্ঠে স্বাভাবিকতা বজায় রেখেই বলল, তাই বলে তো আর বিয়েটা মিথ্যা হয়ে যাবে না। বিয়ে যখন করেছিলাম তখন সে আমার বউ। তাছাড়া তখন বিয়ে মানিনি, এখন মানছি। আমার বউকে আমার কাছে ফেরত দাও। তখন যেহেতু মানোনি, এখনো মানার দরকার নেই। ধরে নাও তোমার বিয়েই হয়নি। আকস্মিক বিস্ময়ে তুর্যের চোয়াল ঝুলে পড়ল। একজন বিবাহিত পুরুষকে তার মা কি সুন্দর অবলীলায় বলল, ধরে নাও বিয়েই হয়নি। এ কেমন কথা? তুর্য গম্ভীর কণ্ঠে বলল, পারবো না, বউ লাগবে আমার। এত বছর তো লাগেনি, এখন কি কারণে বউ লাগবে? তুর্য ছোট ছোট করে তাকালো মায়ের পানে, নির্লিপ্ত কণ্ঠে বলল, তোমাকে বাবার যে কাজে লাগে আমারও আমার বউকে এখন সেই কাজেই লাগবে। ছেলের এহেন লাগামহীন কথার দাপটে পাশেই সোফায় বসে থাকা মোজাম্মেল চৌধুরী কেশে উত্তরে খুক খুক করে, ছেলেটা তার ছোটবেলা থেকেই নির্লজ্জ, লাগামহীন, জেদি এবং রকচটা ধাঁচের। এই তো ছেলেকে বেঁধে ফেলতে ওই বয়সে বিয়ে করিয়েছিলেন, কিন্তু কি হলো? হিতে বিপরীত। এখন তো আবার এই ছেলে এত বছর বিদেশে কাটিয়েছে, নিশ্চয়ই নির্লজ্জতার উচ্চতর ডিগ্রি নিয়ে এসেছে। তপ্ত নিঃশ্বাস ফেললেন তাহমিনা বেগম, শক্ত কণ্ঠে বললেন, আমরা তোমাকে পৃথার সাথে বিয়ে দিয়েছিলাম ওদের পরিবারের সাথে আমাদের সম্পর্কটা মজবুত করার উদ্দেশ্যে। তুমি ভালোভাবেই জানো ওর মা আর আমি সেই ছোট্টবেলা থেকে খুবই ভালো বান্ধবী ছিলাম। খুব ইচ্ছে ছিল ওর সাথে সম্পর্কটা দৃঢ় করার, নয়তো একজন 20 বছরের তরতাজা যুবকের সাথে মাত্র 10 বছরের একটা বাচ্চা মেয়ের বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা ছিল না আমার। কিন্তু তুমি বিয়েটা মানতে পারলে না, ভয় দেখিয়ে কবুল বলানোর পর মুহূর্তে বিয়ের আসর ত্যাগ করলে। বাচ্চা মেয়েটার মুখটা পর্যন্ত দেখলে না। এইটুকু বলে থামলেন তাহমিনা বেগম, আবার বললেন, বিয়ের আসর ছাড়ার আগে একটা মুহূর্তের জন্য ভাবলে না তোমার এমন পদক্ষেপে ওই বাচ্চা মেয়েটার উপরে কি নেমে আসবে? আমাদের সমাজ মোটেই ভালো নয়, তারা বিবাহের পর স্বামীর ছেড়ে যাওয়া স্ত্রীকে মোটেই ভালোভাবে দেখে না। হয়তো পিতা ছোট ছিল, তবে ওর উপরেও তোমার পদক্ষেপের আঁচ আসতে শুরু করেছিল। মেয়েটা বাইরে বের হতে পারতো না, কেউ খেলতে নিত না, মানুষ তিরস্কার করত। ধীরে ধীরে শুধুমাত্র তোমার কারণে ওদের সাথে আমাদের সম্পর্ক অবনতি হয়, আর ওর পরিবার চায়নি ওর উপর এই ঘটনার বিশাল কোনো আঁচ আসুক। ভুল বলো আর অন্যায় বলো, আমাদের বড়দের ছিল, ওই ছোট্ট মেয়েটার তো ছিল না। এমনকি তখনও বিয়ের মানেটাও ততটা বুঝে উঠতে পারেনি।
মেয়েটা ছোট ছিল, তাই ওর সাথে ঘটা কঠিন বিষয়গুলো বোঝার আগেই ওরা এলাকা ছাড়ল। তোমার বিদেশে পাড়ি দেওয়ার 6 মাসের মাথায় ওরা অন্যত্র চলে গেল। মায়ের সব কথা শুনে একটু নরম হলো তুর্য, শান্ত কণ্ঠে বলল, কোথায় গেছে ওরা? আমাদের জন্য এলাকা ছেড়েই। নিশ্চয়ই আমাদের বলে যাবে না কোথায় যাচ্ছে? থামলেন তাহমিনা বেগম, আবারও বললেন, দেখো, ভুল যা করেছি আমরা বড়রা, এখানে তোমারও কোনো দোষ নেই। তুমি তখন বলেছিলে বিয়েটা তুমি করতে চাও না, কিন্তু আমরা শুনিনি, জোর করেছি। আমরা আমাদের ভুলের জন্য অনুতপ্ত এবং তোমার কথাই মেনে নিয়েছি। গোপনে বিয়ে হয়েছিল, আবার গোপনেই এই বিয়েটা 2 পরিবারে ভেঙে দিয়েছি এক প্রকার। শুধু বাকি রয়েছে তালাকটা। তা পৃথার বাবা বলেছেন মেয়ে প্রাপ্তবয়স্ক হলে নিজ দায়িত্বে তালাক নিয়ে নেবেন। সুতরাং এই বিষয়ে আর ঝামেলা করো না। যে বিয়ে তুমি কখনো মানোনি সেই বিয়ে নিয়ে চোটপাট দেখিও না। তালাক শব্দটা কর্ণে পৌঁছাতে বুকটা ছ্যাদ করে উঠল তুর্যের। যে বউয়ের জন্য এতকাল অপেক্ষা করেছে, গতকাল ছটফটিয়ে মরেছে, সেই বউকে কিনা তালাক দেবে? অসম্ভব। তবে নিজের চিন্তার মধ্যভাগেই ছেলেটার মাথায় হুট করে আরেকটা চিন্তা হানা দিল। পিট করে সে তাকালো মায়ের পানে, সন্ধিহান সুরে বলল, আচ্ছা, তুমি আবার কোনোভাবে আমার থেকে পৃথাকে লুকিয়ে রাখোনি তো মা? তুর্যের এহীন কথায় বেজায় বিরক্ত হলেন তাহমিনা বেগম। এত কিছু বুঝিয়ে বলার পরেও ছেলে কেমন উদ্ভট প্রশ্ন করছে। তিনি তো এতকাল জানতেন ছেলে কোনোদিনও এই বিয়ে মানবে না, তাই তো বিদেশে গিয়ে ঘাপটি মেরে রয়েছিল। তাহলে পৃথাকে লুকিয়ে রেখে তার কি লাভ? ছেলের কথার উত্তর দিল না তাহমিনা বেগম। কপাল কুঁচকে বিরক্তি ভরা ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। তুর্যের মায়ের থেকে চোখ ঘুরালো, গম্ভীর কণ্ঠে বলল, আরুষ। তুর্যের এমন ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠে কেঁপে উঠল আরুষ। ছেলেটা তুর্যের অ্যাসিস্ট্যান্ট। আজ প্রায় 2 বছর ধরে আরুষ রয়েছে তুর্যের সাথে। এর মধ্যে সহস্রবার তুর্যকে রেগে যেতে দেখেছে, সে কিন্তু এতটা চোটপাট করতে দেখেনি কখনো। আরুষ কম্পিত কণ্ঠে বলল, জি স্যার। আমার বউকে খুঁজে বের কর। আরুষ মাথা চুমকালো, আমতা আমতা করে বলল, আমি তো ম্যামকে চিনি না স্যার, যদি একটু বিস্তারিত বলতেন। আরুষের কথায় বিরক্ত হলো তুর্য, কপালে ভাঁজ ফেলে বলল, আমার বউয়ের নাম পৃথা ইসলাম। আর তার থামলো। তুর্য মায়ের দিকে তাকিয়ে বলল, আমার বউয়ের রাজাকার বাপটার নাম যেন কি মা? জানি না। আদর্শের মুখশ্রী গম্ভীর রূপ ধারণ করলো। মায়ের দিক থেকে চোখ ঘুরিয়ে এসে তাকালো বাবার পানে। ছেলের দৃষ্টি নিজের উপরে পড়ার সাথে সাথে অন্যদিকে ফিরলেন মোজাম্মেল চৌধুরী। তুর্য ভ্রু কুচকালো, বাবার দিকে থেকে দৃষ্টি ঘুরিয়ে তাকালো মেজো চাচা আব্বাস চৌধুরী আর ছোট চাচা অনিক চৌধুরীর পানে। তারাও দ্রুত চোখ ঘুরিয়ে তাকালো অন্যদিকে। এরপর আবারও দৃষ্টি ঘুরালো সে চাচি আর ঘরের ভাই বোনদের উপরে। দৃষ্টি নিক্ষেপ করার আগেই দেখলো সব হাওয়া দাঁতে দাঁত চাপলো তুর্য। কটমট করে বলল, এই এরা আমার পরিবার মোটেই না। এরা এক একটা বিশ্বাসঘাতকের গোডাউন, ঘষেটি বেগমের শিষ্য। এরা সবাই মিলে ষড়যন্ত্র করে আমার বউকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছে। আমার মুরগির বাচ্চার মতো বউটাকে তার রাজাকার বাপের হাতে তুলে দিয়ে আমাকে বউছাড়া করেছে। সব কটাকে আমি দেখে নিব, সব বিশ্বাসঘাতকের দল। এইটুকু বলে থামলো তুর্য। আদেশের সুরে বলল, যত দ্রুত সম্ভব আমার বউকে খুঁজে বের করো আরুষ, নয়তো তোকে আমি পচা নর্দমায় গোসল করাবো। কথাটা বলেই ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের কক্ষের দিকে এগিয়ে গেল তুর্য। আরুষ চেয়ে বেচারা পড়ল মহাবিপদে। এখন সে কিভাবে তুর্যের বউকে খুঁজে বের করবে? এত বড় বাংলাদেশ, শুধু নাম দিয়ে কাউকে খুঁজে বের করা যায়? কি এক যন্ত্রণা! তুর্য ধূপধাপ করে নিজের কক্ষে এলো। ক্রোধে শরীর জ্বলছে ভীষণ, সাথে অন্তরও পুড়ছে। ঠিক কতটা আশা নিয়ে সে ফিরে এসেছিল দেশে, ভেবেছিল ছোট্ট বউটাকে আপন করে নিবে এবার, কিন্তু না, সে বউটাই তো নেই তার। পরিবারের লোকেরা খুব তো তাকে জোর করে বিয়ে দিতে পেরেছিল, তখন তেমনি জোর করে বউটাকে রেখে দিতে পারেনি। চারিদিকে শুধু বিশ্বাসঘাতকতা আর বিশ্বাসঘাতকতা। তুর্য ক্রোধে জর্জরিত হয়ে এদিক ওদিক তাকালো। হঠাৎ একটা লাগেজের পানে চোখ আটকে গেল তার।
গোলাপি রঙের ছোট্ট খাটো একটা লাগেজটার পানে তাকিয়ে তুর্য দৃষ্টি কিছুটা নরম হলো। ধীর পায়ে সে এগিয়ে গেল সেদিকে। গোলাপি রঙের ছোট্ট খাটো একটা লাগেজের পানে তাকিয়ে তুর্যের দৃষ্টি কিছুটা নরম হলো। ধীর পায়ে এসে এগিয়ে গেল সেদিকে। ওই লাগেজটা তুর্য তার বউয়ের জন্য এনেছিল। এই যে গোলাপি রংটা একদম পছন্দ নয় তুর্যের, দেখলেই কেমন গা গোলায়, অথচ নিজের শক্তপোক্ত পুরুষালী গম্ভীর সত্তা ভেঙে এক প্রকার চোখ নাক বন্ধ করে দোকান থেকে সে এই রঙের একটি লাগেজ বাছাই করে এনেছে। ছোটবেলা থেকে নিজ যে ব্যক্তিত্ব বোধ বরাবরই নারীর সঙ্গ এড়িয়ে চলেছে ছেলেটা। সেই কারণবশত নারীদের পছন্দ অপছন্দ সম্পর্কে খুব একটা জ্ঞান নেই তুর্যের। তবে সে খুব করে চেয়েছিল তার তরফ থেকে দেওয়া প্রথম উপহারটা যেন পছন্দ হয় তার মাত্র 17 বছরের বাচ্চা বউয়ের। তাই তো দোকানে গিয়ে সে দোকানিকে শুনিয়েছিল। মেয়েরা কোন রংটা বেশি পছন্দ করে? দোকানি দারুণ কণ্ঠে জবাব দিয়েছিল। গোপালী। তুর্য আর ডানিভাবে তাকায়নি। নিজের অপছন্দের কথা চিন্তা না করে চিন্তা করেছিল তার কিশোরী বউয়ের পছন্দের কথা। ব্যাস কিনে নিয়েছে এই গোলাপি রঙের লাগেজটা। পুরো লাগেজে ভরেছে অসংখ্য চকলেট, ছোট ছোট পুতুল, চুলের ব্যান্ড, হাতের ব্রেসলেট, কানের দুল, আরো মেয়েলি সামগ্রীতে। ভেবেছিল এই এত বছর পরে বাড়িতে ফিরে প্রথমেই মুখ দর্শন করবে বউয়ের। খুব যত্ন নিয়ে তার মান ভাঙাবে। মেয়েটাও হয়তো এত বছরের জমে অনেক অভিযোগের ঝুলি নিয়ে বসবে তার সম্মুখে। তুর্য সে অভিযোগগুলো ভীষণ মন দিয়ে শুনবে, আদরের ভঙ্গিকে বউকে বুকে আগলে নিবে। অথচ এটা কি হলো? বাড়ি ফিরে দেখলো তার বউই নেই। তার বিশ্বাসঘাতকতা পরিবারটা তার ছোট্ট বউটাকে ধরে রাখতে পারেনি। তুর্য বসে পড়লো বউয়ের জন্য আনা গোলাপি রঙের লাগেজটার পাশে। লাগেজের হাত বুলাতে বুলাতে ব্যস্ত হলো পুরনো স্মৃতি চারণে। আজ থেকে 7 বছর আগে যখন তুর্যর বয়স মাত্র 20 বছর, সদ্য তরতাজা এক যুবক বয়সে শরীরে টকবগে রক্তের দাপট। কেবলই অনার্স প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উন্নীত হয়েছিল। ধীরে ধীরে জড়িয়ে পড়েছিল রাজনীতি নামক বেড়াজালে। সারাদিন এদিক ওদিক ছুটোছুটি করত দলের সাথে। ছোটখাটো এক নেতাও হয়ে উঠেছিল। তেমনি একদিন কলেজ শেষে বন্ধু বান্ধবের সাথে এক সমাবেশে উপস্থিত থাকলেও মোজাম্মেল চৌধুরী কল করে বাড়িতে আসার তাগিদ দিল। প্রথমে সভা সেরে তুর্য বাড়িতে আসতে রাজি না হলেও বাবা জোরাজুরিতে শেষে রাজি হয়েছিল। মাত্র 1 ঘন্টার মধ্যে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরতেই বাবা জানালো তার বিয়ে। তাও কার সাথে? তার মায়ের বান্ধবীর মাত্র 10 বছরের মেয়ের সাথে। 7ম শ্রেণীতে পড়ে মাত্র। মেয়েটাকে সে দেখেছে বাড়ির কাছাকাছি হওয়ায় মেয়েটা প্রায়ই থাকতো এই বাড়িতে। ছোটখাটো চঞ্চল দেহি এক মেয়েটা দৌড়ে বেড়াতো পুরো বাড়িময়। তবে কখনো এতটা ভালোভাবে খেয়াল করা হয়নি। আর আজ কিনা তার সাথে বিয়ে, হাঁটুর বয়সী এক মেয়ের সাথে, যার সাথে তার বয়সের পার্থক্য প্রায় 10 বছরের। আচমকা এমন সংবাদে হতবুদ্ধি সম্পূর্ণ হয়ে পড়েছিল তুর্য। কয়েক মিনিট কেটেছিল তার ঘোরের মধ্যে। ঘোর কাটতেই বাবা মাকে চিৎকার করে সে বলেছিল, এই বিয়ে আমি করব না। কিন্তু কেউ শোনেনি তার কথা। এক প্রকার ধরে বেঁধে বসেছিল বিয়ের পিড়িতে। তখনও তুর্য যে ধরে বসেছিল কবুল বলবে না, কিন্তু মোজাম্মেল চৌধুরী ত্যায্য করার ভয় দেখিয়ে শেষ পর্যন্ত কবুল বলিয়ে ছেড়েছিল। সেও নিজের ক্রোধ আর জেদের বশেই কবুল বলার পর মুহূর্তেই বইয়ের মুখ না দেখে বিয়ের আসর ছেড়েছিল। যাওয়ার আগে অন্তত ক্রোধের সাথে বলে গিয়েছিল, বিয়ে করতে বলেছো, বিয়ে করেছি। এর বেশি আমার থেকে আর কিছু আশা করবে না। আমি না এই বিয়ে মানি, আর না কখনো মানব। বিয়ের আসরের সাথে সাথে তুর্য সেই দিনই বাড়ি ছেড়েছিল, উঠেছিল হোস্টেলে। বাবা মা বাড়ির সবাই অনেক চেষ্টা করেও বাড়িতে ফেরাতে পারেনি ছেলেকে। ওই ক্রোধের বশেই মাত্র তার 1 মাসের মধ্যেই দেশ ছেড়েছিল সে। ধীরে ধীরে ক্রোধ কমলো। অবচেতন মন বারবার জানান দিল তার বিয়ের কথা। হোক জোর করে বিয়ে, কিন্তু বিয়েটা তো তার হয়েছে। তবে বয়সের পার্থক্য কথা ভেবে তুর্য দমাতে চেয়েছিল নিজের ভিতরকার চেতনাকে। পারেনি সে। দিন দিন কেমন ওই ছোট্ট মেয়েটার প্রতি অনুভূতি প্রখর রূপ ধারণ করতে শুরু করলো। অদৃশ্য এক পিছু টান অনুভব করলো তার কেবল ফেলে আসা বউয়ের প্রতি। এই বুঝি পবিত্র সম্পর্কের টান? এই বুঝি ওই কবুল বলার মহত্তা? তুর্য
প্রাণপণ চেষ্টা করেছিল নিজেকে দমাতে, ছোট্ট মেয়েটার থেকে মন সরাতে, ঝুঁকতে চেয়েছিল অন্য নারীর প্রতিও, কিন্তু সে পারেনি। কেন? মেয়ের পানে পুরোপুরিভাবে তাকাতে গেলেই ভেতর থেকে বাধা দিত কেউ একজন। স্বপ্নে সে একটা ছোটখাটো মেয়ে শাসিয়ে বলে যেত, আমি ব্যতীত একদম অন্য কোনো মেয়ের পানে তাকাবেন না, তাহলে গলা টিপে মেরে দেব একদম। ধীরে ধীরে সময় গড়ালো আরও। তুর্য অবাধ্য এক পিছুটান আটকে গেল বাজেভাবে। একটা সময় বুঝলো সে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছে তার বাচ্চা বউকে। অদেখা না মানা বউটা ডাকাতের ন্যায় গ্রাস করে নিয়েছে তুর্যের হৃদয়কে। দিনে দিনে বউয়ের জন্য অস্থিরতা বাড়লো। বারবার সে ফিরে আসতে চেয়েছিল দেশে, কিন্তু সেই পথ সে নিজেই বন্ধ করেছে। পড়াশোনা না করে দেশে ফেরা সম্ভব ছিল না। দিনের পর দিন ছটফটিয়ে মরেছে। একটাবার বউয়ের মুখ দেখার জন্য হৃদয় উতলা হয়ে উঠেছিল ভীষণভাবে। বারবার কথা বলতে ইচ্ছে হচ্ছিল বউয়ের সাথে, একটাবার কণ্ঠস্বর শুনতে ইচ্ছে হচ্ছিল, তবে চোখ খুলেছে কাউকে সে কথা বলতে পারেনি। কাউকে না। এভাবে বউ মানবে না বলে দেশ ছেড়েছিল, তাতে কারো কাছে বউয়ের কথা জিজ্ঞেস করতেও লজ্জা হচ্ছিল। আবার বাড়িতে লোকও কখনো যে তার বউয়ের কথা বলেনি তাকে। তবে তুর্য ভেবেছিল তাকে যেভাবে জোর করে বিয়ে করিয়েছিল তেমন ভাবেই তার পরিবার বউটাকেও জোর করে রাখবে, কিন্তু রাখেনি। বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে। এক রাজাকারের পাল্লায় পড়ে ঘসেটি বেগমের ন্যায় আচরণ করেছে। কোনো রকমেই পড়াশোনা 5 বছর শেষ করে অবশ্য দেশে ফিরতে চেয়েছিল তুর্য, কিন্তু মোজাম্মেল চৌধুরী ব্যবসার কাজে আটকে ছিল। আবারও শেষে সব কাজের অবসান ঘটিয়ে দেশে ফিরল প্রায় 7 বছর পরে। আর ততদিনে সে বউ ছাড়া কি এক যন্ত্রণা ব্যাপার। ভোরের আলো ফুটেছে, নীল সুন্দর আকাশটাকে গ্রাস করে নিয়েছে উজ্জ্বল এক সূর্য। প্রতিদিনের তুলনায় আজ যেন সে একটু বেশি দীপ্ত ছড়াচ্ছে। নিজের কক্ষ থেকে অফিসের উদ্দেশ্যে একদম তৈরি হয়ে বেরিয়ে এলো তুর্য। ফর্সা শরীরে ছড়িয়েছে কালো প্যান্ট আর সাদা শার্ট, কাঁধে ঝুলছে একখানা কালো কোটের মধ্যে। দেখতে দেখতে প্রায় দিন 5 মতো কেটে গিয়েছে। তুর্য প্রাণপণই কয়দিন চেষ্টা করেছে নিজের বউকে খুঁজে পাওয়ার। বাবা মা পাড়ার প্রতিবেশীর কাছে খোঁজ খবর নিয়েছে চাপ সৃষ্টি করে। এখন অবধি এইটুকু জানতে পেরেছে যে তার রাজাকার শ্বশুরটার নাম পলাশ শিকদার আর শাশুড়ির নাম সুফিয়া বেগম, আর তার রাজশাহীতে রয়েছে। কিন্তু তারা এখন রাজশাহীর ঠিক কোন স্থানে আছে সেই খবর জানে না কেউই। তাছাড়া তারা এখান থেকে চলে গিয়েছে অনেক বছর, তাই এখানকার কারোর সাথে তাদের যোগাযোগও নেই তেমন। ধূপধাপ পা ফেলে তুর্য এসে বসলো খাবার টেবিলে, কাঁধের কোটটা ঝুলিয়ে রাখলো চেয়ারের সাথে। ইতিমধ্যে তুর্যের মা, বাবা, ছোট 2 ভাই তৌফিক, তারেক এবং চাচা চাচিরা খেতে বসে পড়েছে টেবিলে। তুর্য নিজের প্লেটে খাবার নিতে নিতে বলল, মা, আমার বউটা কেমন ছিল? জানি না। তাহমিনা বেগমের কাট কাট কণ্ঠের জবাব। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল তুর্যের। এই কয়দিন ধরে বউয়ের একটা ছবি চেয়েছিল তার মা, তাকে দিতে পারেনি। এখন অন্তত এইটুকু তো বলতে পারে তার বউকে দেখতে কেমন। না, তা বলতে চাইছে না। কপালে ভাঁজ ফেলে তুর্য তাকালো নিজের বাবার পানে, সন্ধিহান সুরে প্রশ্ন করলো, আব্বু, তোমার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে কি ঘসেটি বেগমের কোনো সম্পর্ক ছিল? মানে পূর্বপুরুষ? থামলো তুর্য, আবার বলল, সরি, ওটা পূর্বপুরুষ হবে না, পূর্ব নারী হবে। ঘসেটি বেগম কি তাদের পূর্ব নারীদের মধ্যে কেউ একজন ছিল? ছেলের কথায় কিছুটা অবাক হলেন মোজাম্মেল চৌধুরী। তার শ্বশুরবাড়ির সাথে আবার ঘসেটি বেগমের সম্পর্ক কেন থাকবে? অবাক কণ্ঠে মোজাম্মেল চৌধুরী শুধালেন, কেন? নয়তো তোমার বউ এই ঘসেটি বেগমের মতো আচার আচরণগুলো কোথা থেকে পেয়েছে বলো তো? তাহমিনা বেগম কটমট করে তাকালেন ছেলের পানে। এই ছেলের জন্য কিনা সে রাত দিন এক করে কেঁদেছেন। বারবার অনুতপ্ত হচ্ছেন এটা ভেবে যে তার জন্য ছেলের জীবন নষ্ট হয়েছে। সে যদি ঘুণাক্ষরেও টের পেতেন তার ছেলেটা দিনে দিনে বিদেশের মাটিতে এমন বজ্জাত পয়দা হয়েছে, তাহলে দেশে আসতেই বারণ করে দিতেন। অবশ্যই কল করে বলে দিতেন, তোমার বাবা দেশে ফেরার দরকার নেই, তুমি ওই দেশের মাটিতেই ঘাঁটি গাড়ো। তবে তাহমিনা বেগমের মুখে বললেন না কিছুই। এই ছেলের সাথে কথা বলে মানেই নিজের পায়ে নিজেই কুড়াল মারা।
এর রন্ধ্রে রন্ধ্রে এখন মিশে আছে বজ্জাতি আর নির্লজ্জতা। এরপর আর খবর টেবিলে কথা হলো না তেমন, চুপচাপ হয়ে গেল সবাই। তুর্য খেয়ে দিয়ে বেরিয়ে পড়লো। আজ রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবে সে। পুরো রাজশাহী চষে ফেলবে, তবুও তার বউকে চাই। ব্যস্ত সড়কে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, আবার খানিকক্ষণ পরপর ধীর গতিতে উঠছে গাড়িগুলো। সময়টাও দুপুর গড়িয়ে প্রায় বিকেলের দিকে ঠেকেছে। তুর্যরা কেবলই রাজশাহীর মধ্যে ঢুকেছে। ছোটখাটো একটা জ্যামে পড়েছে তাদের গাড়িটা। আরও সামনে ড্রাইভিং সিটে বসে আছে, আর পেছনের সিটে বসে ল্যাপটপ নিজের কিছু কাজ সারছিল তুর্য। আরুষ গাড়ি জানালা গলিয়ে তাকালো সম্মুখ পানে, দেখলো জ্যামে ছেড়েছে, তবে তাদের সামনের গাড়িটা চলছে না। ছেলেটা এদিক ওদিক পর্যবেক্ষণ করে দেখলো সামনের গাড়ির পাশে ফাঁকা আছে, চাইলেই ওভারটেক করা যায়। বাংলাদেশের রাস্তায় এই ওভারটেকার কি সাধারণ একটা ব্যাপার? আরুষ গাড়ি স্টার্ট করলো। সম্মুখের গাড়িটা ওভারটেক করে উঠতেই হুট করেই কেউ একজন এসে পড়লো গাড়ির সম্মুখে। হকচকিয়ে উঠলো আরুষ, দ্রুত ব্রেক কষলো। আচমকা ব্রেক কষায় বেজায় বিরক্ত হলো তুর্য। হাতের ল্যাপটপটা পড়ে যেতে যেতে ধরে ফেললো। কপালে ভাঁজ ফেলে উদ্যত হলো কিছু শক্ত কথা বলতে, তবে সম্মুখে ভাগের অবস্থা অবলোকনে আর কিছু বলা হলো না। বিরক্ত ভঙ্গিতে আবারও দৃষ্টি নিক্ষেপ করলো ল্যাপটপে। আরুষ হন্তদন্ত হয়ে গাড়ির ভেতর থেকে বের হলো। দেখলো কলেজ পোশাকে একটা মেয়ে বসে আছে গাড়ির সম্মুখে। বসে বসে কিছু একটা নিয়ে টানাটানি করছে ভীষণভাবে। আরুষ এগিয়ে গেল তার পানে, অপরাধীর ন্যায় বলল, দুঃখিত, আমি বুঝতে পারিনি। মেয়েটা চোখ তুলে তাকালো আরুষের পানে। গোলগাল চেহারা, দারুণ এক কন্যা সে। উজ্জ্বল শ্যামবর্ণা, মুখশ্রীতে ক্রোধ স্পষ্ট। আরুষের কণ্ঠ শুনে যেন খেপে গেল আরো। মুহূর্তেই অগ্নিমূর্তি ধারণ করলো। গলা থেকে কিছু একটা খুলে উঠে দাঁড়ালো, ঝাঁঝালো কণ্ঠে বলল, কিসের দুঃখিত? দেখে শুনে গাড়ি চালাতে পারেন না? দেখছেন আপনার জন্য আমার কত বড় ক্ষতি হলো। হাতটা চুলে গেছে, কলেজ কার্ডটাও আপনার গাড়ির নিচে পিষে ইন্তেকাল করেছে। আরুষ পূর্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। সত্যি পুনের কাছ থেকে চলে গেছে মেয়েটার। লাল রক্তের আবির্ভাব দেখা যাচ্ছে। আসলে দোষটা আরুষেরই। সে দেখছে তার সম্মুখের গাড়িটা দাঁড় করানো, তখনই বুঝে যাওয়া উচিত ছিল সামনে কোনো ঘাপলা আছে, নয়তো জঞ্জাট ছাড়াতেও গাড়িটা এগোচ্ছে না কেন। কিন্তু সে তা করেনি, একটু দুর্নীতি করে পাশ থেকে একটু ফাঁকা জায়গা দেখেই গাড়ির সামনে তুলে দিয়েছে। অনুতপ্ত হলো ছেলেটা, আমতা আমতা করে বলল, দুঃখিত। কিসের দুঃখিত? আপনার দুঃখিত ধুয়ে ধুয়ে কি আমি পানি খাবো? কত বড় সাহস সামনে গাড়ি দাঁড় করানো দেখিও পিছন থেকে গাড়ির সামনে ঠেলে দিয়েছেন আপনি। থামলো মেয়েটা, আবারও ঝাঁঝালো কণ্ঠে বলল, এই এই আপনাকে গাড়ি চালানোর লাইসেন্স কে দিয়েছে? আমি আপনার গাড়ি চালানোর লাইসেন্সই কেড়ে নেব এক্ষুনি, বেয়াদব ড্রাইভার। আরুষ কাসুমাসু মুখ করলো, হয়তো আবারও এবার দুঃখিত বলতে চাইলো। তবে সে মুখ খোলার আগেই গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো ভারী কণ্ঠস্বর। তুর্য ল্যাপটপে দৃষ্টি রেখেই গম্ভীর কণ্ঠে বলল, কিছু টাকা ধরিয়ে দিয়ে বিদায় করো এটাকে। আরুষ, তুর্যের কথায় আর ফুঁসে উঠল মেয়েটা। গাড়ির খোলা জানালা গলিয়ে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো তুর্যের পানে। দাঁতে দাঁত চেপে উদ্যত হলো কিছু শক্ত কথা বলার জন্য, তবে সেই সুযোগ আর হয়ে উঠল না। সামনে বাস থেকে ডাক পড়লো তার আগেই। বাসের জানালা থেকে অন্য একটা মেয়ে হাত বাড়িয়ে বলল, এই সেমরি, গাড়ি ছেড়ে দিছে, তাড়াতাড়ি আয়। মেয়েটার কথা বাড়ালো না। তীব্র সুচারু দৃষ্টিতে শেষবারে একবার সে তাকালো তুর্য এবং আরুষের পানে, যেন দৃষ্টি দিয়েই বুঝিয়ে গেল, তোদের আমি দেখে নেব, সাহস থাকলে আমার সামনে পড়িস আবার। এইটুকু মেয়ের এমন ধারালো দৃষ্টিতে প্রথমে আরুষ ভরকে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নিল। মেয়েটা দৌড়ে চলে গেল বাসের পানে। আরুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে গাড়ির দিকে যেতেই চোখ পড়ল চাকার নিচে পড়া কলেজ কার্ডটার দিকে। ছেলেটা একটু ঝুঁকে কৌতূহলবশত হাতে তুলল কলেজের কার্ডটা। কার্ডের উপরে অংশটা নষ্ট হয়ে গেছে, ছবি বা কলেজের নামটা বোঝা যাচ্ছে না তেমন ভাবে, তবে মেয়েটার পরিচয় এখানে স্পষ্ট। আরুষ পড়ল মেয়েটার নাম পরিচয়,
চমকে উঠল সাথে সাথে, হাতে পায়ে কাঁপন ধরলো। এটা কি সত্যিই নাকি ভুল দেখছে? আরুষ আবারও পড়লো কার্ডে থাকা মেয়েটার নাম পরিচয়। ঘাড় বাঁকিয়ে একবার তাকালো তুর্যের পানে। তার কি এখনই তুর্যকে কিছু বলা উচিত নাকি চেপে যাওয়া উচিত? কিন্তু পরে যদি তুর্য কিছু জানতে পারে, নির্ঘাত তাকে কুচি কুচি করে কাটবে। এলোমেলো পা ফেলে তুর্যের পানে এগিয়ে গেল আরুষ। এদিকে ওদিকে নজর ঘুরিয়ে ডাকলো, স্যার। তুর্য ল্যাপটপের কিবোর্ড হাতে চালাতে চালাতে বলল, গাড়ি ছাড়বি নাকি আমি এই মাঝ রাস্তায় অন্য ড্রাইভারের খোঁজ লাগাবো? আরুষই ঢোক গিলল। আমতা আমতা করে বলল, স্যার একটু আগের মেয়েটা। কি হয়েছে? মেয়েটা তার কলেজ কার্ড ফেলে গেছে। তুর্য বিরক্ত হয়ে লোভে যায়। ছেলেটা মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে কি মেয়ে মেয়ে করে হেদিয়ে মরছে। কণ্ঠে বেশ বিরক্ত নিয়ে তুর্য বলল, তো কলেজের কার্ড অনুযায়ী মেয়েটার নাম পৃথা ইসলাম, বাবার নাম পলাশ শিকদার, মায়ের নাম সুফিয়া বেগম। ল্যাপটপের কিবোর্ড হাতে থেমে গেল তুষার। তড়িৎ গতিতে সে ফিরে তাকালো আরুষের পানে। নিজের কানকে যে বিশ্বাস করতে পারছে না ছেলেটা, অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি বললি তুই, আবার বলতো? আরুষ আর একবার উল্টে পাল্টে দেখলো কলেজ কার্ডটা, তারপরে বলল, স্যার এই মেয়েটাই সম্ভবত আপনার মুরগির বাচ্চার মতো বউ ছিল। কার্ডের জন্ম তারিখ অনুসারে এই মেয়েটার বয়স 17। তুর্য নিজের কোল থেকে ল্যাপটপটা পাশে রাখলো, দ্রুত হুড়মুড়িয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ব্যস্ত ভঙ্গিতে আশেপাশে দৃষ্টি নিক্ষেপ করলো, অস্বস্তি কণ্ঠে শুধালো, কোথায় আমার বউ কোথায়? আরো 7 দিয়ে সম্মুখের দিকে একটা চলন্ত বাস দেখিয়ে দিল। মিনমিনিয়ে বলল, আপনার বউ ওই বাসে চলে গেছে স্যার। তুর্য তাকালো বাসের পানে, কপাল কুঁচকে বলল, তাহলে তুই এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন আহাম্মক? তাড়াতাড়ি বাসটার পিছনে। আরুষ ব্যস্ত পায়ে গাড়িতে উঠে বসলো। তুর্য উঠে বসতে গাড়ি স্টার্ট দিল, ছুটে চললো বাসটার পিছু পিছু। কিন্তু হায়, ভাগ্য বুঝি এবারও সহায় হলো না। কিছুটা দূরে গিয়েই আবার জ্যামে পড়ে বাসটা হারিয়ে ফেললো তুর্য আর আরুষ। হতাশ হলো তুর্য, গাড়ি সিটের সাথে গায়ে এলিয়ে দিয়ে থমথমে কণ্ঠে বলল, একবার দেখা পাই আমার বেয়াদব বউটার, আগে 2-4টা থাপ্পড় মেরে নেব, তারপর আদর ভালোবাসা। জ্বালিয়ে মারছে শুধু আমায়। আরুষ চুপ রইল, উত্তর দিল না কোনো। কিঞ্চিত সময় পার হবার নিজেই মুখ খুলল তুর্য, হতাশ কণ্ঠে বলল, আমি বউকে খুঁজে মরছি, আর বউটা আমার থেকে পালিয়ে বেড়াচ্ছে। একবার মুখ খুলল আরুষ, মিনমিনিয়ে কণ্ঠে বলল, কিন্তু স্যার আপনার বউ তো জানে না আপনি তাকে খুঁজছেন। তেতে উঠল তুর্য, দাঁতে দাঁত চেপে বলল, কেন জানবে না? মাত্র 10 বছর বয়সে আমার মতো একটা দামড়া ছেলেকে বিয়ে করে জামাই জুটিয়ে ফেলতে পারলো, অথচ তার জামাই যে তাকে খুঁজতে পারে তা জানে না। ফোঁস করে কয়েকটা নিঃশ্বাস ফেলল তুর্য, চোখ বন্ধ করে নিল। সিটের সাথে মাথা দিয়ে এলিয়ে কিঞ্চিত অতিবাহিত হতেই কিছু একটা ভেবে ধপ করে চোখ খুলল তুর্য। সোজা হয়ে বসে বলল, লেদা বউ আমার বউ কি আমাদের গাড়ির সামনে পড়ে কোনো ব্যথা পেয়েছে? আরুষ আমতা আমতা করে বলল, এখন যদি সে বলে দেয় যে মেয়েটার হাত ছুলে গেছে, তাহলে কেমন রিয়াক্ট করবে তুর্য? নিশ্চয়ই তাকে এই মাঝ রাস্তায় গাড়ি থেকে ঠেলে ফেলে দেবে। আর যদি না বলে বা মিথ্যা বলে, তবে পরে জানতে পারলে ঘাড় থেকে মাথা আলাদা করে দিবে। সেই হিসেবে সত্যিটা বলাই বাঞ্ছনীয়। আরও সময় নিল একটু, অতঃপর তুতলিয়ে বলল, হাতের কনুইটা একটু ছুলে গেছে, রক্ত বেরিয়েছিল। তুর্যের বুকটা ছ্যাদ করে উঠল, যেন এতদিন পরে বউকে যাও একটু খুঁজে পেয়েছিল, তাও বউটা তার তরফ থেকে আঘাত নিয়ে গেল। মুহূর্তেই চেতে গেল তুর্য, খেপাটে কণ্ঠে বলল, তুই দেখে শুনে গাড়ি চালাবি না আহাম্মক? আজ তোর জন্য আমার মুরগির বাচ্চার মতো বউটা আঘাত পেল। তোর গাড়ি চালানোর লাইসেন্স আমি কেড়ে নেব বেয়াদব। এই তোকে গাড়ি চালানোর লাইসেন্স দিয়েছে কে বলতো? আরুষ পড়ল মহাভেসাদের। যেমন স্বামী তেমন তার স্ত্রী, দুজনের নজর তার নিষ্পাপ লাইসেন্সের ওপর। তবে এই লাইসেন্স তো তুর্যই তাকে এনে দিয়েছিল। আরুষ ঘাড় বাঁকিয়ে তাকালো তুর্যের পানে, কিছুটা ঠান্ডা কণ্ঠে বলল, লাইসেন্স তো দিয়েছে সরকার, তবে লাইসেন্স করার পিছনে টাকা ঢেলেছেন আপনি। আরুষের কথায় থতমত খেয়ে গেল তুর্য, আমতা আমতা করে বলল, বেটা বদমাইশ,
চোখ কোথায় রেখে গাড়ি চালাস? বাসর সারার আগেই বউকে আমার পিষে দিয়ে আমাকে বিধবা করার পায়তারা করছিলি। মীর জাফরের বংশধর কোথাকার। রাতের পরে দিনের দেখা মিলেছে। সকালের সূর্যটা ধীর গতিতে তার উজ্জ্বলতা বাড়াচ্ছে। সকাল হতেই সূর্য নেমে পড়েছে তার বউয়ের খোঁজে। কাল এখানে আসতে আসতেই বিকেল গড়িয়েছিল। তারপর আবার হোটেল ঠিক করে হোটেলে উঠেছে, তাই আর গতকাল খোঁজাখুঁজির সুযোগ পাইনি। তাছাড়া যেহেতু রাজশাহীর এই এলাকাতেই মেয়েটার দেখা মিলেছে এবং কলেজ কার্ড পেয়েছে, তার মানে মেয়েটাই এলাকাতেই থাকবে এবং এই এলাকায় কোনো কলেজে পড়বে। সূর্য 2টা কলেজের খোঁজ ফেলেছে ইতিমধ্যে, কিন্তু বউয়ের দেখা পায়নি কোথাও। সূর্যর বুঝে আসে না শহরের বুকে একটা এলাকাতে এত কলেজের কি প্রয়োজন। একটা কলেজ হলেই তো পারতো। এখনো আশেপাশে 2-3টা কলেজ আছে, 2-3টাই খুঁজে না পেলে আবার নতুন করে খোঁজ লাগাতে হবে বউয়ের। ছেলেটার ভাবনার মধ্যেই তারা এসে থামলো একটা মহিলা কলেজের সম্মুখে। আরুষ আর সূর্য একসাথেই নামলো গাড়ি থেকে। গেট পর্যন্ত যেতেই হঠাৎ পকেটে প্রবল ঝংকার তুলে বেজে উঠল সূর্যের মুঠোফোনটা। ছেলেটার পকেট ঘেঁটে মোবাইলটা বের করলো। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আরুষকে বলল, তুই গিয়ে খোঁজ নে, আমি কথা বলে আসছি। পৃথা হন্তদন্ত হয়ে ছুটে আসছিল কলেজের পানি। ঘুম থেকে উঠতে উঠতেই আজ দেরি হয়ে গেছে। কাল রাতে হাতের ব্যথায় ঘুমাতে পারেনি একটুও। শেষ রাতে একটুখানি পড়েছিল, ফলস্বরূপ উঠতে উঠতে দেরি হয়েছে। সকালে আর কলেজেও আসতে দেরি হয়েছে। পৃথা হাত উঁচিয়ে হাত ঘড়ি দেখলো, ক্লাসের বাকি আর মাত্র 5 মিনিট। দ্রুত পা চালালো মেয়েটা। হন্তদন্ত হয়ে কলেজে ঢুকতে গিয়েই বাধা পেল। আরো শক্তপোক্ত বক্ষের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ল নিচে। গতকালের আঘাতপ্রাপ্ত স্থানে আবারও আঘাত পেল। চোখ মুখ কুঁচকে গেল। মূলক ব্যথা দূর ধ্বনি তুলল মেয়েটা। ব্যথার স্থানে আবারও ব্যথা পেয়ে চোখ জড়সড় টলমলে হলো। মাথা তুলে সম্মুখের দিকে তাকাতেই আবিষ্কার করলো অতীব মাত্রায় এক সুদর্শন যুবককে। কানে মোবাইল নিয়ে বেশ গম্ভীরভাবে কথা বলছে কারো সাথে। এদিকে তার হাতির মতো দেহের সাথে ধাক্কা খেয়ে এক রমণী যে নাজেহাল অবস্থায় মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, সেই দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই যুবকের। পৃথার রাগ লাগলো। ডাগর ডাগর নয়নে সে তাকালো সুদর্শন যুবকের পানে। কালো প্যান্টের উপরে শুভ্র রাঙা একখানা শার্ট জড়িয়ে যুবক, গলার কাছে একখানা কালো চশমা ঝুলন্ত। পৃথা তাকালো লোকটার মুখপানে। একটু বেশি ফর্সা মনে হচ্ছে, কেমন ইংরেজদের মতো। ফর্সা গালে আবার গাঢ় চাপদারি স্থান, কিঞ্চিত মাত্রায় বড় চুলগুলো পেছনের দিকে ঠেলে রাখা। পৃথার ভ্রু কুঁচকে এলো। লোকটাকে কোথায় যেন দেখেছে মনে হচ্ছে। হ্যাঁ, এ তো গতকালের সেই লোক যে লোকের গাড়ির সাথে ধাক্কা লেগেছিল পৃথার। লোকটা টাকার গরমও দেখিয়েছিল বেশ। ভাগ্যে সেই লোকটাকে দেখে ক্রাশ খেতে খেতে বেঁচে গেছে, নয়তো এমন একটা ব্রিটিশ লোকের উপরে ক্রাশ খেয়ে জীবনটা বরবাদ হয়ে যেত। মানুষ সুদর্শন হলেই যে তার মন সুন্দর হয় না, এই লোককে তার জলযন্ত্র প্রমাণ। নাক মুখ কুঁচকে নিচ থেকে উঠে দাঁড়ালো পৃথা। তার কানের কাছে বেজে উঠল সূর্যের বড়া গতকালের সেই কথা। কিছু টাকা ধরিয়ে দিয়ে বিদায় কর এটাকে। কথাটা মনে পড়তেই ক্রোধে ফোঁস করে উঠল পৃথা। সে কি ভিক্ষুক নাকি যে টাকা দিয়ে বিদায় করবে? নাকি টাকার জন্য ষড়যন্ত্র করে লাফিয়ে গিয়ে তার গাড়ির সম্মুখে পড়েছিল? উল্টো তারা দুর্নীতি ট্রাফিক নিয়ম ভেঙে গাড়ির সামনে তুলে দিয়ে জখম করেছিল তাকে। টাকার বিষয়টা বেশ অপমানে লেগেছে পৃথার। এমনই মেয়েটার বড্ড শান্ত নম্র, কিন্তু এই টাকার অপমানটা মেনে নিতে একদম ইচ্ছুক নয় সে। অবশ্য টাকার কথাটা না বললে মেয়েটা এতটাও রাখতো না। গতকাল আর আজকের রাগ নিয়েই সূর্যের পানি অগ্নি দৃষ্টিতে তাকালো মেয়েটা। কণ্ঠে ক্রোধ এঁটে বলল, এই বড় লোকের অহংকারী ছেলে, আপনি আমাকে ধাক্কা মেরে ফেলে কেন দিলেন? সূর্য ভ্রু কুঁচকালো মেয়েটার কথায়। মোবাইলে থাকা ব্যক্তিকে বলল, পরে কথা বলছি। কলটা কাটলো সূর্য। আশেপাশে তাকিয়ে বলল, জি, আমাকে বলছো? আপনাকে ছাড়া তো এখানে আর কাউকে দেখছি না, আর ধাক্কাটাও আপনার হাতির মতো দেহের সাথেই লেগেছে আমার। সূর্যের চোখ বড় বড় হলো। নিজের দেহের পানে তাকালো। সে যথেষ্ট সুঠাম দেহের অধিকারী সূর্য। আর এই মেয়ে কিনা তাকে বলছে হাতির মতো দেহ। সূর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, তুমি কি বললে আমাকে? আমার হাতির মতো দেহ?
নিশ্চয়ই চোখ নষ্ট তোমার। চোখের ডাক্তার দেখাও অতি দ্রুত। থামলো তুর্য, আবার বলল, আমি তোমাকে ধাক্কা মেরে ফেলে দেইনি, বরং তুমি তোমার ওই পাটকাঠির মতো দেহ নিয়ে মাছির মতো আমার উপরে উড়ে এসে পড়েছিলে। আমি আবার আমার দেহের উপরে কোনো মশা মাছি সহ্য করতে পারি না, তাই টোকা মেরে ফেলে দিয়েছি। পৃথা ফুঁসে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, এই এই কি বললেন আপনি? আমি পাটকাঠির মতো? মোটেই না, আমি একদম ঠিক আছি। ব্রিটিশ লোক একটা। তুর্য কটমট করে তাকালো পৃথার পানে, অত্যন্ত ক্রোধের সাথে শোধালো, কি বললে তুমি? আমি ব্রিটিশ লোক? দেখতে শুনতে তো ব্রিটিশদের মতো, অবশ্য মনটাও ব্রিটিশগিরিতে ভরপুর। মুখ সামলে কথা বলো বেয়াদব মেয়ে। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? মুখ বাঁকালো পৃথা, ভেঙচি কেটে বলল, জানি তো, 1947 সালে ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে পালানোর সময় তাদের কোল থেকে ভুলবশত বাংলার মাটিতে পড়ে যাওয়া ব্রিটিশের বাচ্চা আপনি। রন্ধ্রে রন্ধ্রে যার ব্রিটিশগিরি, ব্রিটিশদের বংশধর কোথাকার। একটুখানি 5 আঙ্গুলের মেয়ে, বড়দের কিভাবে সম্মান করতে হয় জানো না তুমি? পরিবার থেকে এইটুকু শিক্ষাও পাওনি নাকি, অভদ্র মেয়ে? পৃথার চোখে চোখ রাখলো তুর্যের দৃঢ় কণ্ঠে বলল, পরিবার থেকে ঠিকই শিক্ষা দিয়েছে, তবে সম্মান বড় ছোট দেখে হয় না, হয় মানুষের মন মানসিকতা আচার আচরণ দেখে। আমি অবশ্যই কোনো অহংকারী টাকার গড়মলা ছেলেকে সম্মান করি না। গতকাল পৃথার কথার মধ্যে তুর্যের মোবাইল বেজে উঠল। মোবাইলের স্ক্রিনে আরুষের নাম দেখেই কলটা ধরল সে। পৃথার পানে এক পলক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, হ্যাঁ আরুষ বল। আরুষ তেমন কথা বাড়ালো না, সরাসরি বলল, আপনার মুরগির বাচ্চার মতো বউকে পেয়ে গেছি স্যার, ভিতরে আসুন। তুর্যের কলিজা যেন শীতল হলো। একটু আগে চটে যাওয়া মেজাজটা ঠান্ডা হলো মুহূর্তেই। কল কেটে তাকালো সে পৃথার পানে, ফুরফুরে মেজাজে বলল, নিহাত মন মেজাজটা ভালো হয়ে গেছে আমার, আর ভিতরেও আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা পড়ে গেছে, নয়তো তোমাকে দেখে নিতাম বেয়াদব মেয়ে। কথাটা বলেই কলেজের ভেতরের দিকে পা বাড়ালো তুর্য। পেছন থেকে পৃথা মুখ বাঁকালো, গলা উঁচিয়ে বলল, আরে যান যান, অহংকারী ব্রিটিশ পুরুষ। তুর্য শুনল পৃথার কথাগুলো, তবে পাত্তা দিল না। এখন তার মন রয়েছে কলেজের ভেতরে। এতদিনের অপেক্ষা বুঝি এই শেষ হলো। মুরগির বাচ্চার মতো বউটাকে একটা দর্শনের জন্য মনটা আনচান করে উঠল। পৃথাও আর কিছু না বলে পিছু ঘুরে রওনা হলো নিজের বাড়ির উদ্দেশ্যে। আজ আর ক্লাস করবে না, এমনিই দেরি হয়ে গেছে। কলেজে গেলে স্যাররা এখন বাইরে দাঁড় করিয়ে রাখবে, তার থেকে বরং বাড়িতে গিয়ে মা বাবাকে হাতের ক্ষত দেখে কেঁদে কেঁদে কলেজে কল করিয়ে অসুস্থ তাই ক্লাস করতে পারেনি এটা বলে দিবে। সময় গড়ালো। তুর্য বেশ কিছুক্ষণ বসে রইল প্রধান অধ্যাপকের কক্ষে, কিন্তু পৃথার দেখা নেই। দপ্তরই এসে জানান দিল, পিতা আজ কলেজে আসেনি। আবারও হতাশ হলো তুর্য, বিড়বিড়িয়ে বলল, ফাঁকিবাজ বউ একটা। তবে এবার আর ভুল করলো না ছেলেটা। কলেজ কর্তৃপক্ষ এবং পৃথার সাথে পড়া ছাত্রীদের থেকে মেয়েটার বাসার ঠিকানা নিয়ে নিল। অতঃপর যাত্রা শুরু করলো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। খানিক সময়ের মধ্যেই তুর্য এসে পৌঁছালো পৃথাদের বাড়িতে। বেশ বড়সড় শৌখিন বাড়িটা। তুর্য ওষ্ঠ বাঁকিয়ে হাসলো, আরুষের পানে তাকিয়ে বলল, নিশ্চয়ই আমার শ্বশুর আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখে রাজাকারের মতো এর ওর টাকা মেরে দিয়ে এত সুন্দর বাড়িটা করেছে। আরুষ প্রত্যুত্তর করলো না কেন? এমনিও তুর্যের এই কথার পরিপ্রেক্ষিতে কি বলা উচিত জানা নেই তার। তুর্য এগিয়ে গেল পৃথাদের ঘরের দরজার সম্মুখে। কলিং বেল বাজাতে হাত বাড়িয়ে ফিরিয়ে নিল। নিজেকে একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল যে সব পরিপাটি আছে কিনা। প্রথমবার শ্বশুর বাড়িতে এসেছে, যদি সকালের নজরই না কাটতে পারে তবে এত সুদর্শন হয়ে লাভ কি? নিজের পর্যবেক্ষণেও সন্তুষ্ট হলো না ছেলেটা। আরুষের পানি তাকিয়ে প্রশ্ন করলো, সব ঠিক আছে তো আরুষ? আরুষ আপাতমস্তক পর্যবেক্ষণ করলো তুর্যের, অতঃপর হাসি মুখে বলল, একদম স্যার। তুর্য আশ্বস্ত হলো, হাত বাড়িয়ে বাজালো কলিং বেলটা। মিনিট খানেকের মধ্যেই একজন যুবক এসে দরজা খুলল। নম্র কণ্ঠে তুর্যকে প্রশ্ন করলো, জি, আপনারা কারা আর কাকে চাই? এটা পলাশ শিকদারের বাড়ি না? জি। উনি কি বাড়িতে আছেন? হ্যাঁ,
আপনারা ভিতরে আসুন। তুর্য আরুষেরকে নিয়ে ভেতরে ঢুকলো। ছেলেটা তাদের দুজনকে বসতে বলে একটু গলা উঁচিয়ে ডাকলো পলাশ শিকদারকে। বাবা, তোমার সাথে দেখা করতে কারা যেন এসেছে। বলল পলাশ শিকদার নিজের কক্ষে ছিলেন। কেউ তার সাথে দেখা করতে এসেছে শুনেই কক্ষ থেকে বাইরে এলেন। বসার কক্ষে ঢুকতে ঢুকতেই বললেন, কই কারা এসেছে? তুর্য বসা থেকে উঠে দাঁড়ালো, ভালোভাবে তাকালো পলাশ শিকদারের পানে। অনেক বছর আগে দেখেছিল সেই লোকটাকে। আগের মতো তরতাজা এখন আর নেই তিনি। চামড়ায় ভাঁজ পড়েছে, চুলগুলো শুভ্র রং ধারণ করেছে, মাথার মধ্যে টাক পড়েছে বিশাল। তবে চেহারার মিল আছে। তুর্য স্বস্তি পেল, না সে ভুল স্থানে আসেনি, এটাই তার শ্বশুর বাড়ি। তুর্য এগিয়ে গেল পলাশ শিকদারের পানে, অত্যন্ত নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। পলাশ শিকদার ভ্রু কুঁচকালেন, তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন তুর্যের পানে। ছেলেটাকে বোধহয় চিনলেন না তিনি, আবার শ্বশুর বলে সম্বোধন করেছে। পিতা ছাড়া তো কোনো মেয়ে তার নেই, তাহলে এই ছেলে শ্বশুর সে কিভাবে হলো? পলাশ কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলেন, তুমি কে? তুর্য যেন বিস্মিত হলো। তার শ্বশুরকে তাকে চিনতে পারছে না, কি এক মর্মান্তিক ঘটনা। তুর্য কাঁদতে গিয়েও কাঁদল না, নিজের মনকে সান্ত্বনা দিল। রাজাকার ভালো মানুষকে চিনেও না। অতঃপর ছেলেটা একটু এগিয়ে গেল পলাশ শিকদারের পানে, নিজের পরিচয় দিতে গিয়ে বলল, আপনি আমাকে চিনতে পারছেন না শ্বশুর মশাই। আমি আপনার একমাত্র মুরগির বাচ্চার মতো মেয়ের হাঁসের বাচ্চার মতো জামাই, তুর্য চৌধুরী। পলাশ শিকদার চমকালেন, বিস্মিত দৃষ্টিতে তাকালেন তুর্যের পানে, অবিশ্বাস্য কণ্ঠে বললেন, তুমি তুমি তুর্য? তুর্য হেসে বলল, জি, আপনার একমাত্র মেয়ের জামাই। তুর্য উত্তর আসার সাথে সাথেই গম্ভীর হলো পলাশ শিকদারের মুখশ্রী। তার স্মরণে এলো পৃথার বিয়ে, তুর্যের চলে যাওয়া এবং তার পরবর্তী পরিস্থিতিগুলো। মনে মনে ক্রোধ জন্মালো বয়স্ক লোকটার। থমথমে কণ্ঠে বলল, তুমি হঠাৎ এখানে? ডিভোর্স দিতে এসেছো? তা না আসলেও চলতো। পৃথার সাথে তোমার বিয়ে হওয়ার সময়ে ওর বয়স কম ছিল, তাই রেজিস্ট্রি হয়নি। আইনি ডিভোর্সের ঝামেলা নেই এখানে। তবে মুখে তালাক দেওয়ার একটা বিষয় আছে, যেহেতু তোমাদের বিয়েটা হয়েছিল। তবে তার সামনে না এসে দূর থেকে দিলেই ভালো হতো। থমথমে পলাশ শিকদার আবার বললেন, পৃথা এই বিয়ে সম্পর্কে কিছু জানে না। ওর বয়স তখন ছিল মাত্র 10। বিয়ে, সংসার, স্বামী কোনোটাই ওর জ্ঞানে ছিল না তেমন। পরবর্তীতে তুমিও ওকে ছেড়ে দিলে। আমরা চাইনি আমাদের ভুলের জন্য ছোট্ট মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাক, তাই ওই বিয়েটা সর্বদা ওর সম্মুখে আমরা পুতুল বিয়ে বলেই উপস্থাপন করেছি। সুতরাং এখন যদি তুমি ওর সম্মুখে এসে ওকে তালাক দিতে চাও, বিষয়টা হিতে বিপরীত হতে পারে। ওর মনে বিভিন্ন প্রশ্ন জাগতে পারে। আশা করি তুমি বুঝতে পেরেছো আমার কথা। তাই তালাকটা দূর থেকে দিলেই ভালো হয়। পলাশ শিকদার গড়গড় করে বললেন কথাগুলো। হঠাৎ এতদিন পর তুর্যকে সম্মুখে দেখে বেশ চিন্তিত হয়ে পড়েছিল পৌর লোকটা। পৃথার অল্প বয়সে তাদের ভুলের কারণে যে মেয়েটার জীবন কত বড় দুর্ঘটনা ঘটে গেছে তা মেয়েকে জানতে দিতে একদমই ইচ্ছুক নন পলাশ শিকদার। সে কোনোভাবেই চান না মেয়ের জীবনে আর কোনো দুর্ভোগ নেমে আসুক, মন ভাঙুক বা তাদের ভুল বুঝুক। বড় আদরের মেয়ে যে তার, তাই তো এলাকা ছাড়লো। এতগুলো দিন ধরে মেয়ের থেকে এত বড় সত্যিটা লুকিয়ে রেখেছেন, আর আজ কিনা সেই সত্যিটা হেঁটে এসে দাঁড়িয়েছে তার দ্বারে। ছেলেটার প্রতি ভীষণ ক্রোধ জন্মেছে, আবার মেয়ের জন্য চিন্তা হচ্ছে। মেয়েটা কোনোভাবে যদি কখনো জীবনের এত বড় সত্যের সম্মুখীন হয় তবে প্রতিক্রিয়া হবে ভেবে পাচ্ছে না পলাশ শিকদার। তার উপর যদি জানতে পারে বিয়ের দিনই বিয়ের আসরে তার স্বামী তাকে ত্যাগ করেছিল, তখন কি করবে? পলাশ শিকদার ঠিক জানে তার মেয়েটার ওপরে ওপরে ভীষণ চঞ্চল, চটপটে হলেও ভেতরে ভেতরে একদম নাজুক, ভীষণ আবেগী। নিজের জীবনের এত বড় সত্যি জানলে হয়তো আরো নাজুক হয়ে পড়বে। না, তিনি বেঁচে থাকতে তার মেয়ের উপরে আর কোনো ঝড়ঝাপটা আসতে দিবে না। এমনি তাদের ভুলেই অল্প বয়সী মেয়েকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। তুর্য শুনল পলাশ শিকদারের বলা কথাগুলো, বিস্ময়ের জল ঝুলে গেল তার। যে বউয়ের জন্য তার এত প্রতীক্ষা, এত অস্থিরতা, সেই বউ কিনা জানেই না বিয়ের কথা। তার রাজাকার শ্বশুরটা তার এত
বড় একখানা বিয়েকে পুতুল বিয়ে বলে চালিয়ে দিয়েছে। তুর্যের মুখশ্রী থমথমে হলো। গম্ভীর কণ্ঠে সে বলল, আমি কোনো তালাক দিতে আসিনি শ্বশুরমশাই। আমি এসেছি আমার বউকে সাথে করে নিয়ে যেতে। তুর্যের কথায় যেন বিস্ফোরণ ঘটল উপস্থিত সকলের মধ্যে। এতদিন পর ছেলেটা এসে মনে কিছু বলবে কল্পনাও করেনি কেউ। পলাশ শিকদার চুপ রইলেন। বুঝতে চেষ্টা করলেন তুর্যের মুখভঙ্গি। ছেলেটা কি সত্যিই বলছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? পলাশ শিকদার চুপ রইল। চুপ থাকতে পারলো না তার দুই ছেলে পিয়াস আর পিয়াল। এই ছেলেটা তার তুর্যের সে বাক্য কর্ণে পৌঁছাতেই তাদের মেজাজ পারদ হৈ হৈ করে তুঙ্গে পৌঁছে গিয়েছিল। শুধুমাত্র বাবার নরম কণ্ঠের সম্মুখে থেমে রয়েছিল এতক্ষণ, কিন্তু এখন আর ধৈর্যে কুলোলো না। তার ছোট বোনটার জীবনের সাথে এত বড় একটা খেলা এখন আবার এসেছে তার বোনকে নিতে। গর্জে উঠল পিয়াস, অত্যন্ত ক্রোধের সাথে বলল, ঠাট্টা করছিস এতদিন পর এসে? তোর সাথে আমাদের সম্পর্কটা হাসি ঠাট্টার হলেও এখন আর তা নেই। তুই যেদিন আমার বোনকে বিয়ে আসরে ফেলে চলে গিয়েছিলি সেদিন সে সম্পর্ক ইতি ঘটেছে। তুর্য তাকালো পিয়াসের পানে, দৃঢ় কণ্ঠে বলল, আমি মোটেও ঠাট্টা করছি না। আমি আমার বউকে নিতে এসেছি আর নিয়েই যাব। হুঙ্কার তুলল পিয়াল। তুর্যের পানি তেড়ে গিয়ে বলল, কার বউ? কিসের বউ? এক্ষুনি বেরিয়ে যা তুই আমাদের বাড়ি থেকে। আগে জানলে তোকে বাড়িতে ঢুকতে দিতাম না আমি। কেউ স্বীকার করুক বা না করুক, আজ থেকে 7 বছর আগে পৃথার সাথে আমার বিয়ে হয়েছিল। সেই অনুপাতে সে এখন আমার বউ, আর আমার বউকে না নিয়ে আমি কোথাও যাচ্ছি না। পিয়াল ক্রোধের বশে আবারও তেড়ে গেল তুর্যের পানে। তবে তুর্যকে কোনো আঘাত করার আগে তাকে থামিয়ে দিলেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে সে তুর্যকে বললেন, সে কথা তোমার সেদিন ভাবা উচিত ছিল, যেদিন আমার মেয়েকে বিয়ের আসরে ফেলে গিয়েছিলে। তাছাড়া সেদিন তো বেশ বড় মুখ করে বলেছিলে এ বিয়ে তুমি মানো না। তাহলে আজ কি হলো? তুর্যের মুখশ্রীতে অপরাধী ভাব ফুটে উঠল। নত কণ্ঠে সে বলল, আমি সেদিন ভুল করেছিলাম, আমি জানি। সেই ভুলের প্রায়শ্চিত্তই করতে এসেছি আজ। আমি সবটা মেনেই পৃথাকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে চাইছি। কিন্তু আমি আবার পুরানো ভুলের পুনরাবৃত্তি করতে চাইছি না। আর আমি আমার মেয়েকে কখনোই আর তোমার হাতে তুলে দেব না। তুমি এখন আসতে পারো। ভেতরে ভেতরে ক্রোধে ফেটে পড়ল তুর্য। ভীষণভাবে বলতে ইচ্ছে হলো, আমার বউকে আমি নিয়ে যাব, আপনি বাধা দেওয়ার কে? তবে মুখে কিছুই বলল না ছেলেটা। হাজার হলে বেটা তার শ্বশুর মশাই। তার উপরে আজ প্রথম দিন শ্বশুর বাড়ি এবং শ্বশুরের মুখোমুখি হয়েছে সে। এদের সম্মুখে নিজের ক্রোধ প্রকাশ করে আর খারাপ হতে চায় না। এমনিতেই বিগত দিনে কম ভুল সে করেনি। ওষ্ঠ টেনে জোরপূর্বক হাসল তুর্য। চোখে মুখে নিরীহ ভাব ফুটিয়ে তুলে বলল, দয়া করে আমার সাথে এমন রাজাকারদের মতো ব্যবহার করবেন না শ্বশুরমশাই। আমি আমার ছোটোখাটো মুরগির বাচ্চার মতো বউটাকে ছাড়া একদম ভালো নেই। আমার বউটাকে দয়া করে আমাকে দিয়ে দিন, আমি চলে যাই। পলাশ শিকদার হতভম্ব হলেন। এই ছেলে নির্লজ্জের মতো এসব কি বলছে? ছোটবেলা থেকে যতদূর ছেলেটাকে তিনি দেখেছিলেন তাতে জানতেন তুর্য রক্তটা গম্ভীর জেদি ছেলে। এখন তা দেখা যাচ্ছে এই ছেলে নির্লজ্জ ও ভীষণ। ভাগ্যিস সেদিন তুর্য বিয়ের আসর ছেড়ে চলে গিয়েছিল আর বিয়ে মানবে না বলেছিল, নয়তো এই নির্লজ্জ আজ মেয়ে জামাই হিসেবে তার গলায় বেঁধে থাকতো। অবশ্য না বিধে বাকি হয়ে রয়েছে কোথায়। এখনো যেহেতু তালাক হয়নি, তার মানে এই নির্লজ্জতা এখনো তার মেয়ের জামাই। ফস করে একটা নিঃশ্বাস ছাড়লেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে বললেন, বেয়াদব। একদম ঠিক বলেছেন শ্বশুরমশাই। আমার মুরগির বাচ্চার মতো বউটাকে ছাড়া আমি দিন দিন বেয়াদবে পরিণত হচ্ছি। আমার ভিতরে একটু আদব ফিরিয়ে আনতে হলেও আমার বউটাকে আমায় ফিরিয়ে দিন আপনি। একটু দয়া করুন আমার উপর। পলাশ শিকদার হয়তো বলতে চাইলেন কিছু একটা, কিন্তু তার আগে পিয়াস মুখ খুললো। বাবার পানে তাকিয়ে বলল, এটাকে এখনও সহ্য করছো কেন বাবা? এটাকে তাড়াতাড়ি বের করে দাও বাড়ি থেকে। পৃথা একটা বারো এই সম্পর্কে কিছু জানতে পারলে কি হবে ভেবে দেখেছো? পিয়াসের কথায় রাতে দাঁত চেপে তুর্য বিড়বিড়িয়ে বলল, আগে তো ভেবেছিলাম শুধুমাত্র রাজাকার শ্বশুরমশাই আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখেছেন। এখন তো দেখছি রাজাকারের সাথে দুটো আলবদর আল শামসও যুক্ত আছে। আরুষ পাশেই ছিল, তাই তুর্য
বিড়বিড়িয়ে কথাগুলো বললেও সে বেশ ভালোই শুনেছে সবটা। ছেলেটা একটু ঝুঁকে গেল, তুর্যের পানে ফিসফিসিয়ে বলল, এখন শুধু মোহাম্মদ আলী জিন্না, ইয়াহিয়া খান আর বুইট বাকি ছিল স্যার। তারা চলে আসলেই 16 কণা পূর্ণ। আরুষের কথা শেষ হতে না হতে তার পানি রক্তচক্ষু নিয়ে তাকালো তুর্য। কটমট করে বলল, চুপ থাক আহমক, এদের কথা একদম মুখে উচ্চারণ করবি না। ঘসিটি বেগম, রাজাকার, আল বদর, আল শামস, এদের সাথেই পারছি না, তার মধ্যে যদি আবার এই 3 বাটপার চলে আসে, এদের সাথে আমি একা মানুষ বুদ্ধিতে কুলাতে পারবো নাকি? আরো সামতামতা করলো কিছুটা ভয়ার্ত কণ্ঠে বলল, তবুও স্যার, সবাই যখন এসেছে এরাও যদি চলে আসে। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরুষের পানে, কটমট করে বলল, তাহলে এই 3টার সামনে তোকে ধাক্কা মেরে দাঁড় করিয়ে বলবো, এই আহাম্মকটাকে মেরে আমার মুরগির বাচ্চার মতো বউটাকে স্বাধীন করে দিয়ে যান। আরুষ চুপসে গেল, আর বলল না কিছুই। পলাশ শিকদার তেতে উঠলেন এবার বেশ, কণ্ঠে ক্রোধ নিয়ে বললেন, আমার মেয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, চলে যাও। তুর্য তাকালো পলাশ শিকদারের পানে, নির্লিপ্ত কণ্ঠে বলল, আপনি বললেই তো আর সম্পর্ক নষ্ট হয়ে যাবে না। পৃথা আমার বিয়ে করা বউ, ওকে ডাকুন, বউ নিয়ে চলে যাই। পৃথা ঘরেই ছিল। বসার কক্ষে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে এদিকেই আসছিল সে। তবে বসার কক্ষে ঢোকার আগেই তাকে থামিয়ে দিল সুফিয়া বেগম। তাড়াহুড়ো করে বললেন, কোথায় যাচ্ছিস? ওখানে ভাইয়ারা তারপর বাবা চিৎকার চেঁচামেচি করছে কেন তাই দেখতে যাচ্ছিলাম। সুফিয়া বেগম ঢোক গিললেন। মেয়েকে কিছুতেই ওখানে যেতে দেওয়া যাবে না ওই মুহূর্তে, তাহলে যে কেলেঙ্কারি হয়ে যাবে। একবার মেয়ে যদি সবটা জেনে যায় তাহলে গলা শুকিয়ে আসছে সুফিয়া বেগমের। আমতামতা শুরু করলো। তিনি এদিকে ওদিকে দৃষ্টি ফেলে বললেন, তোর বান্ধবী রেদি কল করেছিল, কি নাকি কি জরুরি কথা আছে, এক্ষুনি তোকে ওদের বাসায় যেতে বলেছে। পৃথা ভ্রু কুচকালো। তার জানা মতে রোদির এখন কলেজে থাকার কথা। সে আজ কলেজে যায়নি বলে রোদিও কি যায়নি? হয়তো যায়নি। যাক, আজ বেশ অনেকক্ষণ আড্ডা দেওয়া যাবে। পৃথা মায়ের পানে তাকালো, বলল, আচ্ছা আমি তাহলে রিদিদের বাসা থেকে ঘুরে আসি। হ্যাঁ যা। মায়ের অনুমতি পেতেই পৃথার সম্মুখে দিকে পা বাড়ালো। কলিজা কাঁপলো সুফিয়া বেগমের। হন্তদন্ত হয়ে সে হাত ধরে আটকালেন মেয়েকে। দ্রুততার সাথে বললেন, ওদিক দিয়ে কোথায় যাচ্ছিস? পিছনে দরজা দিয়ে যা। পৃথার কপালে ভাঁজ পড়ল। তার মায়ের আচার আচরণ কেমন একটা লাগছে। কপালে বিন্দু বিন্দু ঘামের রেশ দেখা যাচ্ছে। তার মা কিছু লুকাচ্ছে। কিছু। পৃথা ভ্রু কুচকালে সন্ধিহান কণ্ঠে শুধালো, মা কিছু কি হয়েছে? আমার কাছ থেকে লুকাচ্ছ কিছু? জোরপূর্বক হাসলেন সুফিয়া বেগম। আমতামতা করে বললেন, না, কি হবে, তুই বরং রিদির সাথে দেখা করে আয়, মেয়েটা কল করেছে অনেকক্ষণ। পৃথা আর কথা বাড়ালো না। তবে মায়ের আচরণও সন্দেহজনক। সে যাক, রিদিদের বাড়ি থেকে এসে না হয় দেখা যাবে কি হয়েছে। পৃথা আবারও পা বাড়ালো বসার কক্ষের দিকে। সুফিয়া বেগম ব্যস্ত হয়ে আটকালেন আবারও, অতঃপর বললেন, পিছনের দরজা দিয়ে যা। কেন? দেখছিস না বসার কক্ষে মানুষ, ঝামেলা আছে, ঝামেলার মধ্য দিয়ে যাওয়ার দরকার কি? সুফিয়া বেগম ভুল কিছু বলেননি। পৃথা শুনল মায়ের কথা। অতঃপর সে পেছনের দরজা থেকে বেরিয়ে গেল বান্ধবীদের বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো পৃথার। শ্বশুর শালাদের বারবার বেরিয়ে যেতে বলাকে বেহায়ার মতো উপেক্ষা করে বসে রইল ছেলেটা। অথচ তার বউয়ের দেখানি। হয়তো এই রাজাকার শ্বশুর আর আলবাদর আলশামস শালারা মিলে তার বউকে কোথাও সরিয়ে দিয়েছে। নতুবা এতক্ষণে কি একবার এদিকটা আসতো না? দুর্জয় কপালে কুচিয়ে ভাবলো কিছুক্ষণ। পলাশ শিকদার যদি পৃথাকে ইচ্ছাকৃতভাবে সরিয়ে দিয়ে থাকে, তবে এভাবে এখানে বসে থেকে লাভ কি? পৃথাকে তার ভয়ে সরিয়ে দিয়ে থাকলে অবশ্যই সে যতক্ষণ এই বাড়িতে থাকবে ততক্ষণ মেয়েকে বাড়িতে আনবে না। না, এইভাবে এখানে বসে থাকাটা ঠিক হবে না। অন্য উপায় ভাবতে হবে। যেভাবেই হোক বউকে তো নিজের নিকটে নিতেই হবে। সূর্য বিচক্ষণ ভঙ্গিতে তাকালো বসার কক্ষে আনাচে কানাচে। পলাশ শিকদারের পানি তাকিয়ে বলল, প্রথমবার শ্বশুর বাড়িতে এলাম, অথচ শ্বশুর আর শালাদের ব্যবহারের কি শ্রী। একবার শুধু বউটাকে পাই, তারপর জামাই আদর কড়াই গন্ডায় উসুল করে নেব, এই বলে রাখলাম। পলাশ শিকদার বিরক্ত নিয়ে তাকালেন তুর্যের পানে।
থমথমে কণ্ঠে বললেন, না আমার বাড়ির জামাই আদর তোমার কপালে আছে, আর না আমার মেয়ে তোমার কপালে আছে। এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তুর্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো, দৃঢ় কণ্ঠে বলল, চারদিকে শুধু রাজাকার, আল বদর, আল শামসে ভরপুর। তাতে কি আমি কি কম শক্তিশালী নাকি? 1971 সালের যুদ্ধে এই রাজাকার জনগোষ্ঠী পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে কম চেষ্টা তো করেনি তাদের জিতিয়ে দেওয়ার। তবুও শেষ পর্যন্ত জয়লাভ বাঙালিরাই করেছে। তেমনি আমিও জিতব। একদিন না একদিন এই রাজাকারদের হাত থেকে আমার মুরগির বাচ্চার মতো বউটাকে উদ্ধার করবই করব। এইটুকু বলে থামল তুর্য। আবার বলল, বেহায়া যখন হয়েছি বেহায়া আরও হব। তবুও আমার মুরগির বাচ্চার মতো বউটাকে উদ্ধার করে ছাড়ব ইনশাআল্লাহ। পলাশ শিকদার, পিয়াস এবং প্রিয়াল তিনজনের অগ্নি দৃষ্টিতে তাকালো তুর্যের প্রাণে। তুর্য উঠে দাঁড়ালো। তাদের এই দৃষ্টিকে অগ্রাহ্য করে গলায় ঝোলানো চশমাটা পরল। অতঃপর আরুষকে আদেশ দিল, আরুষ, চলো আমরা এখান থেকে, আর কাজ নেই আমাদের। কথাটা বলেই তুর্য ব্যস্ত পায়ে বেরিয়ে এলো বাইরে। আরুষ একবার দুই পুত্র সহ পলাশ শিকদারের পানে তাকিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো বাইরে। বাইরে এসে দেখলো তুর্য বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আরো অবাক হলো। নিজের বসের নিকট এগিয়ে এসে বলল, স্যার কি হয়েছে আপনার, এমন করছেন কেন? তুর্য তাকালো আরুষের পানে, চোখে থেকে চশমা খুলে বলল, তোর বের হতে এত দেরি হলো কেন আহাম্মক? দেখছিলি তো ওই রাজাকার আর তার রক্তে গড়া দুইটা আলবদর, আল শামস আমার দিকে কি ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাচ্ছিল। আর একটু হলেই মুরগির বাচ্চার মতো বউটাকে বিধবা করে দিয়ে আমি অক্কা পেয়ে যাচ্ছিলাম। বাব্বা। আরুষ বলল না কিছুই, ডাবডুবিয়ে শুধু চেয়ে রইল তুর্যের পানে। ছেলেটা বোঝার চেষ্টা করলো তুর্য কি সত্যিই বলছে নাকি অভিনয় করছে। কারণ তুর্যের সাথে সে যতদিন আছে এর মধ্যে কখনো কাউকে ভয় পেয়ে দেখেনি সে। তার উপরে আবার অভিনয়ের পাকাপোক্ত এই লোক। আরুষকে মেয়েদের মতো এভাবে ডেবডেবিয়ে চেয়ে থাকতে দেখে বিরক্ত হলো তুর্য। কপাল কুঁচকে বলল, তুই কি আমাকে মারতে চাস মীর জাফরের বংশধর? তাড়াতাড়ি গাড়িতে উঠে গাড়ি চালু কর। বলা তো যায় না কখন আবার ওই রাজাকার তার দলবল নিয়ে আমার মতো হাঁসের বাচ্চার উপর হানা দেয়। একটু থামলো তুর্য, গাড়িতে উঠে বসলো। অতঃপর ভাবুক ভঙ্গিতে বলল, আমি বোধহয় একটা ভুল করেছি আরুষ। আরুষ ড্রাইভিং সিটে বসতে বসতে বলল, কি স্যার? তুর্য বড়ই নিরীহ মুখ করে জবাব দিল, আমার শ্বশুরের নামটা রাজাকারের সাথে সাথে শিয়ালও রাখা উচিত ছিল বোধহয়। ব্যাটার শুধু হাঁস মুরগির উপর নজর। দেখছিস না আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখেছে, আবার হাঁসের বাচ্চার মতো আমিটাকে ধাওয়া করেছে। আরুষ শুনলো তুর্যের কথা, তার ভীষণভাবে বলতে ইচ্ছে হলো, কই আপনাকে তো কাউকে ধাওয়া করেনি। আপনাকে তো কেউ ধাওয়া করেনি। আপনার শ্বশুর আর শালারা এতক্ষণ তো অনেকবার রক্তচক্ষু নিয়ে তাকিয়েছিল আপনার দিকে, আবার মারতেও এসেছিল। তখন তো ঠিক তেজি স্বরে আপনাদের সাথে কথা বলেছেন, বেহায়ার মতো বসে রয়েছেন। এবার নিশ্চয়ই কিছু একটা ভেবে হঠাৎ ঢং দেখিয়ে পালিয়ে এসেছেন, আবার শ্বশুরের বদনামও করছেন। মনে মনে এতগুলো কথা বলেও মুখে কিছু বলার সাহস হলো না আরুষের। এখন কিছু বলা মানে নিজের গলায় নিজে ফাঁসি চড়ানো। এই কথাগুলো এইবার যদি আরুষের মুখ থেকে কোনোভাবে বের হয়, দেখা যাবে তার বস তার ঘাট থেকে রাস্তার কোনো বড়সড় ট্রাকের নিচে ফেলে দেবে। যা মীর জাফরের বংশধর, ট্রাকের চাকার নিচে পিষে চ্যাপ্টা হয়ে যা। নিজের জানের মায়া সব প্রাণীরই আছে। আরুষও তাই চুপ রইল, চুপচাপ গাড়ি স্টার্ট করলো। পরন্ত বিকেল, সূর্যটা তার তেজ কমিয়ে ঢলে পড়েছে ইতোমধ্যে। আকাশের এক কোণ জুড়ে রক্তিম আভা ছড়িয়েছে, জানান দিচ্ছে নিজের বিদায়ের। তুর্য এই কর্কশনে এসেও দাঁড়িয়ে রয়েছে পিতাদের বাড়ির সম্মুখে। বিকেলের দিকে হুট করেই কল এলো আগামীকাল ঢাকায় ফিরতে হবে তাকে। ব্যবসার জরুরি কাজ পড়েছে। দেশে ফিরছে খুব বেশি দিন হয়নি, আর যে কয়টা দিন হয়েছে তাও বউ খোঁজার পেছনেই লাগিয়ে দিয়েছে। ফলস্বরূপ ওদিকে ব্যবসা পড়ে রয়েছে তার নিজ গতিতে। এখন সে গদিতেও তো গা ভাসাতে হবে, নয়তো বউকে খুঁজে পেলেও তাকে একটা সুন্দর জীবন দিতে অক্ষম হবে তুর্য। তপ্ত নিঃশ্বাস ফেললো ছেলেটা।
ওকে ঝুঁকে মেরে দেখার চেষ্টা করলো পলাশ শিকদারের বাড়ির দিকে। যদি একটাবার দেখা পাওয়া যায় তার মুরগির বাচ্চার মতো বউটার, তাকে দেখার যে হৃদয় বড় তৃষা জমেছে সেই বহুদিন আগে থেকে। পৃথা তাদের বাড়ির ছাদেই ছিল, একা একা ঘুরছিল পুরো ছাদময়। মাথায় তার গভীর চিন্তা, দুপুরে তার মা হঠাৎ তাকে হৃদিদের বাড়িতে কেন পাঠালো মাথায় ঢুকছে না। ও বাড়িতে গিয়ে দেখলো হৃদি কলেজে গিয়েছে, তাহলে সে কল করলো কিভাবে? মাকে সে প্রশ্ন করলে মা উল্টা রাগ দেখিয়ে বলল, আমি কি তোকে মিথ্যা বলছি? হবে হয়তো রিদি কল করেনি, অন্য কেউ করেছে। আমি রিদি ভেবেছি। কিন্তু কথা হলো যদি রিদি কল না করে তাহলে কে কল করেছিল? তার উত্তরও সুফিয়া বেগম দিলেন না, আমতা আমতা করে বললেন, আমি কি জানি, আমি তো রিদি ভেবেছিলাম। পৃথা নিজের মনে দুপুরের ঘটনাগুলো ভাবতে ভাবতে তাকালো রাস্তার দিকে। হঠাৎ তার চোখ আটকে গেল রাস্তার ওপাশে তুর্যকে দেখে। বিন্দুমাত্র চিন্তা অসুবিধা হলো না মেয়েটার। এ তো সেই ব্রিটিশ লোকটা। পৃথার ভ্রু কুঁচকে এলো, এই লোকটা এখানে কি করছে? তুর্য সম্মুখে দেখেই মেজাজ বিগড়ে গেল পৃথা। একে মনে মনে পড়লো সকালে অপমানের কথা। দাঁত কিরমির করে আশেপাশে তাকালো পৃথা। হঠাৎ ছাদের এক কোণে পড়ে থাকা কিছু ইটের টুকরো চোখে পড়তেই মাথায় গেল শয়তানি বুদ্ধি। ওষ্ঠ প্রসারিত করে হাসলো মেয়েটা। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল ইটের টুকরো গুলোর নিকটে। একটু ঝুঁকে হাতের তালুতে নিল বেশ বড়সড় একটা টুকরো। অতঃপর ছাদের কিনারে এসে এক চোখ বন্ধ করে অন্য চোখ দ্বারা নিশানা করলো তুর্যের ফর্সা কপালটার। সময় ব্যয় না করে ডান হাত দ্বারা দ্রুতই ইটের টুকরোটা ছুঁড়ে মারলো তুর্যের কপাল বরাবর। বাহ, ইটের টুকরোটা খুব সুন্দরভাবেই লেগে গেল তুর্যের কপালে। চমকে উঠল তুর্য, দ্রুত নিজের ডান হাত তুলে কপাল চেপে ধরলো। কণ্ঠে তুললো আহমূলক ব্যথাতুর ধ্বনি। পৃথা দ্রুত বসে পড়লো আড়ালে যেতে তাকে কেউ দেখতে না পায়। তুর্য কপালে হাত দিয়ে আশেপাশে তাকালো, না, কোথাও দেখা যাচ্ছে না কাউকে। তাহলে ইটের টুকরো কে মারলো? নিশ্চয় তার রাজাকার শ্বশুর দলের কেউ। এছাড়া এখানে তো আর কোনো শত্রু নেই। তুর্য দীর্ঘশ্বাস ফেললো, কপাল থেকে হাত নামিয়ে ধরলো। চোখের সম্মুখে দেখলো কিছুটা লাল রক্ত লেগে আছে হাতে। তুর্য কপাল টান টান করে দেখলো সে রক্ত। অতঃপর হতাশ কণ্ঠে বলল, আসলাম মুরগির বাচ্চার মতো বউটাকে খুঁজতে, আর বাড়ি ফিরতে হচ্ছে হাঁসের বাচ্চার মতো আমিটার কপাল ফাটিয়ে। সূর্যটা আকাশ দখল করেছে, চারিদিকে নিজের উজ্জ্বলতা ছড়িয়েছে, জানান দিচ্ছে নিজের অস্তিত্ব। তুর্যের ঘুম ভাঙেনি তো এখনো। হোটেলের শুভ্ররাঙা বিছানা দখল করে উদাম শরীরে উপর হয়ে শুয়ে আছে সে। কোমর অবধি পাতলা চাদর টানা, ফর্সা পিঠটা দৃশ্যমান। জানালা থেকে আসা মৃদু আলোর উস্কো ফুস্কো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কপাল জুড়ে। তুর্যের ঘুমের মধ্যেই কক্ষের দরজার টোকা পড়লো। বাইরে থেকে আরুষ দরজায় মৃদু ধাক্কা দিয়ে ডাকলো, স্যার স্যার। আরুষের ডাক কর্ণের পৌঁছাতেই বিরক্ত হলো তুর্য। ঘুমের মধ্যে চোখ মুখ কুঁচকে ফেললো ছেলেটা। আরুষ আবার ডাকলো, স্যার 9টা বেজে গেছে, আপনার ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। 9টা বেজে গেছে। তুর্যের কর্ণে আঘাত হানলো কথাটা। এত দেরি হলো আজ তার ঘুম ভাঙতে? আজই তো বেশ কয়েকদিনের জন্য ঢাকায় চলে যেতে হবে তাকে। ঢাকার উদ্দেশ্যে রওনা করার আগে একবার পৃথার কলেজে যেতে চাইছিল, অথচ ঘুম থেকে উঠতেই 9টা বাজিয়ে দিল। সবে এই মেয়েটার দোষ। কাল রাতে বইয়ের চিন্তায় চিন্তায় তো ঘুমোতেই দেরি হয়েছে। না, এই মেয়েটা ধরা দিচ্ছে না তার নিকট, আর না শান্তিতে থাকতে দিচ্ছে। ধপ করে চোখ মেলল তুর্য। 2 হাতে ভর করে বিছানা থেকে উঠে বসলো। মুহূর্তে ফর্সা শরীর থেকে খসে পড়লো পাতলা চাদরটা। দৃশ্যমান হলো প্রশস্ত বক্ষের পেটানো ফর্সা শরীর, কালো বড় বড় লোমে আবৃত সেই বক্ষস্থল। নাভির নিচে পরনের প্যান্টটা স্থান পাওয়া পেটে 2-4টা ভাঁজ স্পষ্ট। ডান হাত তুলে মাথার চুলগুলো এলোমেলো করে দিল ছেলেটা। অতঃপর বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো গম্ভীর কণ্ঠে আরুষকে বলল, তুই যা, এখানকার সব কাজকর্ম মিটিয়ে নে, আমি ফ্রেশ হয়ে আসছি এক্ষুনি।